নমস্কার বন্ধুরা। আমরা বাংলা সিনেমার অনেক ভিলেনকে হিরোইনকে বলতে শুনেছি যে তুমি যদি আমার না হও আমি তোমাকে অন্য কারোর হতে দেব না। তো কিছুটা আরসিবির যে গেম প্লে আজকে কিংবা লাস্ট ম্যাচ এর আগের ম্যাচটা তো ঠিক সেরকমই লাগছে। আরসিবি কোয়ালিফাই হয়তো নাও করতে পারে, কিন্তু অন্য টিমকেও কোয়ালিফাই করতে দেবে না। ট্রফি যদি আমি না পাই তোমাকেও আমি পেতে দেবো না ট্রফি। গুজরাট টাইটান্সের ক্যাপ্টেনের যা পারফরমেন্স, সেখানে তো কনফিডেন্স তার অনেক লো মনে হচ্ছেই। তো ক্যাপ্টেনের সাথে সাথে কোথাও না কোথাও টিমেরও কনফিডেন্স অনেকটা লো হয়ে গেছে। শুধু একমাত্র অ্যানিমেটেড দেখে মনে হচ্ছে যেন আশিস নেহরাকে সেই একমাত্র লাস্ট পর্যন্ত লড়ে যাচ্ছে মাঠের বাইরে থেকে। যদি পাওয়ার প্লেতে চেন্নাইস্বামী মাঠে তুমি যদি পাওয়ার প্লেতে তুমি যদি 30 রান করো, আর অপোনেন্ট যে খেলছে তোমার সাথে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সে করছে পাওয়ার প্লেতে 92, তো ম্যাচ তো এখানেই হার। আপনারা কি গুজরাট টাইটান্স আর মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছেন? হ্যাঁ, মিল একটা আছে। মিল এটাই আছে যে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া আর গুজরাট টাইটান্স একটা পুরো টিম, আর মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া একটা পার্সন। দুজন যদি একসাথে হয় তাহলে টিমের পারফরমেন্স কতটা আপ লেভেল পর্যন্ত যেতে পারে, যে প্রথম সিজনে ট্রফি, সেকেন্ড সিজনে ফাইনাল। যখন দুজন আলাদা হয়ে গেল, যখন একজন মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে যোগ দিল এসে, গুজরাট জায়ান্টস সাথে যখন সে নেই, গুজরাট জায়ান্টস পারফরমেন্স অলরেডি নিচে চলে গেল, টিমও নিচে ডাউন হওয়া শুরু হলো। আরেকটা টিম মুম্বাই ইন্ডিয়ান্স যে ভালো করছিল, কিন্তু যেহেতু গুজরাট টাইটান্স থেকে হার্দিক পান্ডিয়া সরে এসে মুম্বাইতে জয়েন করলো, মুম্বাইয়ের ডাউন হওয়া শুরু হলো। তো কোথাও না কোথাও এটা মনে হচ্ছে যে হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য নয়। গুজরাট টাইটান্সকে যদি জিততে হয় তাহলে হার্দিক পান্ডিয়া দরকার, কারণ দুজনের পরিপূরক। ক্যাপ্টেনের রান হচ্ছে না, সেই কনফিডেন্স নেই, আর টিমটারও সেম কনফিডেন্স হচ্ছে না। আশিস নেহরা প্রচুর চেঞ্জ করছে। আমি জানি না যে আশিস নেহরা যখন হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন ছিল এত চেঞ্জেস হতো না। যে সাই কিশোর ভালো বল করছে তাকে বসিয়ে দিচ্ছে, প্লাস আজ বিজয় শঙ্করকে ইম্প্যাক্ট নিয়ে এলো, সেটাও কাজ করলো না। প্লাস এত বড় বড় যে আছে, রশিদ খান, ডেভিড মিলার, ঋদ্ধিমান সাহা, শুভমান গিল, টিমটা চলছেই না কেন জানি না। কোথাও না কোথাও হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেনশিপ, সে অ্যাগ্রেশন কোথাও না কোথাও একটা খুব মিস করছে। আর ব্যাঙ্গালোর তো পুরো তাদের বিরুদ্ধে বুলেট ট্রেন চালিয়ে দিল। ব্যাঙ্গালোর হলো চাইনিজ প্রোডাক্টের মতো, যতক্ষণ চলবে খুব ভালোই চলবে, আর যখন চলবে না হঠাৎ করে বন্ধ হয়ে যাবে। 92-0 আর 105-5 উইকেট, এটা আমার মনে হয় ব্যাঙ্গালোর ছাড়া কোনো টিম করা সম্ভব নয়। হ্যাঁ, বুঝতে পারছি যে একটা রান রেট পাওয়ার জন্য এতটা অ্যাগ্রেসিভ খেলা হচ্ছিল, কিন্তু এটাও না কোথাও গুজরাটকে হারার ম্যাচে কামব্যাক করানো। কোথাও না মনে হচ্ছিল দিনেশ কার্তিক না থাকলে ম্যাচটা হয়তো হেরেই যেত। তো প্লাস তার সঙ্গে নূর আহমেদ যে বিরাট কোহলি ডিসমিস করলো, ম্যাচটা তো প্রায় ওখানে ব্যাঙ্গালোরের ফ্যানদের পুরো স্টেডিয়াম বন্ধ হয়ে গেছে যে ম্যাচটা এখানে হেরে যায়, তখন বাকি 30 অন রান। আজকের ম্যাচটা যখন দেখছিলাম তখন মনে হচ্ছিল যে ব্যাঙ্গালোরের বোলাররা সত্যি ভালো বল করছে, না গুজরাটের ব্যাটসম্যানরা ব্যাটই করতে পারছে না। কারণ সেম বোলিং লাইন আপ নিয়ে যেখানে 7টা ম্যাচ পরপর হারলো বোলিংদের জন্য, আর সেম বোলিং হঠাৎ করে যে সিরাজের মধ্যে তার 10 ইকোনমি ছিল, সেই সিরাজ এখন গ্লেন ম্যাকগ্রাথ হয়ে গেল। যে ইয়াশ দয়াল পরপর 4টে ম্যাচ বাজে পারফরমেন্স করার পর তার মধ্যে অসীম আক্রমণ সুইং চলে এলো, তারপর চেন্নাইস্বামী পিচে যেখানে গুজরাটের মতো তাবড় ব্যাটসম্যান, সেখানে তারা আউট প্লে করে দিল। আর এটাও আমাদের ভালো লাগছে যে যদি ব্যাঙ্গালোর কোয়ালিফাই না করে, এটা কিন্তু 2025 সিজনের জন্য অনেকটাই ভালো, কারণ ইয়াশ দয়াল রিটার্ন হতে পারে, সিরাজও রিটার্ন হতে পারে। আর সিরাজের কথা আসি আমরা তার জন্য যে সে ওয়ার্ল্ড কাপে চান্স পেয়েছে। আশদীপ সিং তো খেলবেই, আর যদি বাই চান্স একটা প্লেয়ারের চোট হয়, সিরাজ কিন্তু কামব্যাক করতে পারে। তো সিরাজের এই ম্যান অফ দ্য ম্যাচের পারফরমেন্স তার কনফিডেন্স অনেক ভালো দেবে। গুজরাট টাইটান্স যে এই সিজনে কন্টিনিউয়াসলি যে ম্যাচ হারছে, এর প্রধান কারণ কিন্তু হলো গুজরাট টাইটান্সের টপ অর্ডারের ব্যাটিং। কন্টিনিউয়াসলি প্রায় ম্যাচই দেখা যাচ্ছে যে গুজরাট টাইটান্সের মিডিল অর্ডার আর ফিনিশার, এখানেই রানটা হচ্ছে। টপ অর্ডার যদি কোনো টিমের টপ অর্ডার যদি কন্টিনিউয়াসলি ফ্লপে যায়, তাহলে তো সে টিম কোয়ালিফাই তো করবে না, কারণ সবসময় তো মিডিল অর্ডার আর ফিনিশার ভালো ব্যাটিং করবে না। টপ অর্ডারের সাই সুদর্শন, ঋদ্ধিমান সাহাকে তো বাঙালি প্লেয়ার বলতেও খারাপ লাগছে, কিন্তু একটা টিম যখন এতটাই ভরসা করছে তো তাকে কিছুটা অন্তত দেওয়া উচিত। অন্তত যে পিচগুলোতে রান হয়, আজকে চেন্নাইস্বামীতে খেলা ছিল, মুম্বাইয়ে যে ম্যাচ ছিল, ইডেন গার্ডেন্সে ম্যাচ ছিল, তো সেখানে অন্তত একটা ভালো পারফরমেন্স তো দেওয়া যেতেই পারতো। প্লাস শুভমান গিল,
ওয়ার্ল্ড কাপে না গেলেও রিজার্ভে কিন্তু আছে শুভমান গিল, আসতে বেশি টাইম লাগবে না স্কোয়াডে। কখন কার লাক কি হয় কেউ জানে না, কিন্তু পারফরমেন্স যদি এরকম থাকে কিভাবে চান্স পাবে সে? টি-20তে কিন্তু একই ডাইমেনশনাল প্লেয়ার কিন্তু থাকতে পারে না। যদি একই রকম যে ডাইমেনশনাল প্লেয়ারগুলোর কথা বলছি, যেমন শুভমান গিল, ঋদ্ধিমান শাহ, সাই সুদর্শন, একই টাইপের প্লেয়ার, যদি একই টাইপের প্লেয়ার থাকে যে স্ট্রাইক রোটেট করবে, তাহলে তুমি পাওয়ার প্লেয়ার ইউটিলাইজ তুমি কিভাবে করবে? আর টি-20 ক্রিকেট অনেক এগিয়ে গেছে। সেই 2007-এর টি-20 যেখানে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ পেয়েছিল, সেই সিন কিন্তু এখন আর নেই। এখন 287 পর্যন্ত রান হচ্ছে। তো এখন যতটা অ্যাগ্রেসিভ খেলা যায়, পাওয়ার প্লে থেকেই যতটা রান তোলা যায়। অপোনেন্ট টিম কিন্তু 92 করেছে, সেখানে গুজরাট 30 রান, হার তো এখানেই হয়ে গেছে। তো যাই হোক, দুটো টিম এবছর কোয়ালিফাই করবে কি করবে না জানি না, খুবই টাফ আছে। 14 পয়েন্টে কেউ যাবে কিনা যাবে সেটা বলতে পারছি না। দুটো টিমেরই যারা সমর্থক আছে তাদেরকে এইটুকু মানে বলবো, আশা রেখো না, প্লিজ আশা রেখো না, নিজেদেরই খারাপ লাগবে। নেক্সট ইয়ারের জন্য সাপোর্ট করো। আর টিম যতই হারুক, এতদিন যখন টিমের পাশে থেকেছিলে, এখনো টিমের পাশে থাকো। ধন্যবাদ।